5 আগস্ট ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের ভয়াবহ সংঘর্ষ চলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম আহত হয় শান্তা ফারজানার পরিকল্পনায়। এদিকে আজ 5 আগস্ট ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভয়াবহ সংঘর্ষ চলছে। শান্তা ফারজানার পরিকল্পনা সফল, অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরাও জেগে উঠে শেখ হাসিনা আজকে ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে। 36 জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক বিরল গণঅভ্যুত্থানের দিন আজ। ছাত্রদল আলটিমেটলি তাদের ছাত্র বলতে কিছু নাই, এরা সব হলো অছাত্র, সব সন্ত্রাসী, সব চিন্তাইকারী। হামলার পর আমরা দেখতে পাচ্ছি উল্লাস করতে, যেটা আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে দেখতে পাচ্ছি, তারা হামলা করতো, হামলার পর তারা উল্লাস করতো। আবারও কিন্তু দুই প্রান্ত থেকে আক্রমণ করেছে, এর ফলে কিন্তু একে অপরের সাথে যে সংঘাত, সেই সংঘাত কিন্তু আবারও শুরু হয়েছে। একদল অপর দলকে কিন্তু ধাওয়া দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই রাজধানী ঢাকায় শিবির আর শিবির। তারেক রহমান ছাত্রদলকে কঠিন বার্তা দিয়েছে, শিবির রাজপথে নেমে গেছে, শিবিরের লোকজন বেশি আহত হয়েছে। আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া কুত্তা শান্তা ফারজানা এবং তার ক্যাডার বাহিনীর হাতে এবার বেধড়ক মার খেয়েছেন জুলাই যোদ্ধা আনম আয়াস। শান্তাকে থাপ্পড় দিয়েছিল আয়াস। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে যোগ দেবেন এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়ার পর থেকেই বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকার, জামায়াত, এনসিপি সকলেই এমন কাপাকাপি শুরু করে দিয়েছে। আজ ঐতিহাসিক 5 আগস্ট বিএনপি, জামাত, এনসিপির কাঁপুনি শুরু হয়েছে শেখ হাসিনার একটি ঘোষণায়। কারণ শেখ হাসিনা আজকে সবার সামনে বক্তব্য দিবেন এবং তিনি দেশে আসার ডেট ঘোষণা করবেন। অন্যদিকে আজকে রাজপথের মধ্যে ছাত্রদল, ছাত্র শিবিরের মুখোমুখি সংঘর্ষ। শান্তা ফারজানার বিষয়কে কেন্দ্র করে গত রাত্রেও হসপিটালের মধ্যে আমরা দেখতে পারি জুলাই যোদ্ধাদেরকে আক্রমণ করা হয়েছিল। এখন আজকে সারাদিন দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ চলছে, রাজপথে অসংখ্য ঘটনা ঘটতেছে। আপনারা দেখতে পারবেন এই 5 আগস্টে যা যা হচ্ছে এবং এই 5 আগস্ট নিয়ে অনেকে যে পরিকল্পনা করছে গোপনে, সেই পরিকল্পনাগুলো উন্মোচন করব এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসায় ছাত্রদল কর্তৃক হামলার প্রতিবাদে আজকে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র গণজমায়েতের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। একটু আগে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার রেখেছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকে যে গণজমায়েত শুরু হবার কথা, তার আগে থেকেই 9টার আগেই কিন্তু আমরা দেখি যে যেমনটি বলছিলাম যে 9টা থেকে শিবিরের এই গণজমায়েত শুরু হবার কথা রয়েছে। তার আগে থেকেই শিবিরের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে শুরু করেছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে গণজমায়েতটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আমরা যেটি দেখেছিলাম যে গতকাল ঢাকার 3টি ক্যাম্পাসে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজ এবং মাদ্রাসায় আলিয়ায়, এই 3টি ক্যাম্পাসে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা এই কর্মসূচির ডাক দিয়েছে। কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণজমায়েত কর্মসূচি শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্যান্যরা কিন্তু উপস্থিত হতে শুরু করেছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। একটু আপনাদেরকে যদি আমরা দেখাই, এখানে শিবিরের সভাপতি তিনি কথা বলছেন। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে টালবাহানা করেছে। এখনো জুলাই চার্টারের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানগুলো বা যে নিয়ম নীতিগুলো আছে, আমাদের মনে হয় না তারা এগুলো বাস্তবায়ন করবে। এগুলো প্রেশার দিয়ে তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। সুতরাং আমরা মনে করছি এই জায়গায় তারা আবার সেই পূর্বের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিটা ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য অপচেষ্টায় লিপ্ত। ছাত্র সমাজ এখন ঐক্যবদ্ধ হয়েছে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপগুলো গ্রহণ করব। আচ্ছা, আমরা আগে যেমন লক্ষ্য করতাম যে ছাত্রলীগে যা ছিল তারা হলগুলোতে দখল করে সেখানে গণরুম বিস্ফোরণ করছে, সেই জায়গা থেকে কি মনে হয় যে ছাত্রদল একই রাস্তায় হাঁটছে? ছাত্র সমাজ এখন প্রতিহত না করলে চড়া মাসুল গুনতে হবে সবার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তারা গণরুম করেছে, এগুলো প্রশাসনের কাছে গিয়েছে, সকল ছাত্র সংগঠন প্রতিবাদ করেছে।
এরপরে গেস্ট রুমের কালচারগুলো তারা শুরু করেছে বিভিন্ন জায়গায়। তিতুমির কলেজ তারা দখল করেছে, গতকাল আলিয়া মাদ্রাসার হলগুলো তারা দখল করেছে। একের পর এক তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমরা সজাগ আছি, আমরা দেখছি, আমরা প্রতিবাদ করছি। ছাত্ররাও নেমে আসবে, তখন তাদের পালানোর জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যেমনটি বলছিলাম যে অল্প কিছুক্ষণের মধ্যেই শিবিরের যে ছাত্র গণজমায়েত সেটি শুরু হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন শীর্ষ নেতাকে দেখা যাচ্ছে। ৩৬ জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক বিরল গণঅভ্যুত্থানের দিন আজ। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার ব্যাপক জনবিস্ফোরণের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরশাসনের। গুম, খুন, দুর্নীতি আর শোষণ থেকে মুক্তি পায় বাংলাদেশ। জুলাই যোদ্ধা আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে স্বৈরাচার হওয়ার দুঃসাহস করবে না আর কোনো সরকার। মাকসুদুন নবী রিপোর্ট। একটি সিজদা আমরা দেখতে পাচ্ছি, সেনা সদস্যরা তাদেরকে রাস্তা ছেড়ে দিল। একটি রক্তক্ষয়ী বিপ্লব জয়ের প্রথম মুহূর্ত। রাজপথে হাজারো প্রাণের উৎসর্গে যে অর্জন, তার উদযাপনটা ছিল অশ্রু ভেজা। অগ্নিগর্ভ হয়ে ওঠা শহরটা ভেসেছিল বাঁধ ভাঙা উল্লাসে, যেন নতুন করে পাওয়া স্বাধীনতার স্বাদ। পাঁচ আগস্টের কঠোর কারফিউ ভেঙে ছাত্র জনতার ঢল নামে রাজপথে। যেন মৌচাকে ঢিলের আঘাতে ঝাঁকে ঝাঁকে বিক্ষুব্ধ মৌমাছিরা পিছু নিয়েছিল অভিন্ন শত্রুর। ঢাকার উপকণ্ঠগুলোর পথ ধরে সকাল 11টার দিকে জনতার খরস্রোতে ভেঙে যায় শহরের প্রবেশ মুখের যত বাঁধ। ব্যারিকেড তুলে নেয় সেনাবাহিনী। 20-30 মাইল পথ পায়ে হেঁটে গণভবনের দিকে এগিয়ে চলে লাখ লাখ মানুষ। দুপুর গড়াবার আগেই খবর আসে বাংলাদেশের সীমানা ছেড়ে পালিয়েছেন 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটা পরিণত হয়ে গেল বিজয় উৎসবে। সেই 5ই আগস্টে আপনি খেয়াল করেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, শেখ হাসিনা এবং তার পরিষদরা পালিয়ে যাচ্ছে। কেউ কচুরি পানার নিচে পালাচ্ছে, কেউ বাথরুমে পালাচ্ছে, কেউ লুকিয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারেন সেই লোকগুলো যারা দম্ভ নিয়ে কথা বলতো, যারা বলতো কোথায় পালাবো, ইতিহাস দেখিয়ে দিল দম্ভের পতন হয়। গণভবন নামের প্রতাপশালী সেই লাল দালান সেদিন দখলে নিয়েছিল গণমানুষ। ফ্যাসিবাদের রেখে যাওয়া চিহ্নগুলো নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে বিক্ষুব্ধ জনতা। গণতন্ত্রের নামে এক দলের শাসন আর শাসনযন্ত্রের দুর্নীতি অনিয়মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার সংসদের ভেতরে ঢুকে যায় সাধারণ মানুষ। 1-2 বছরে আমরা যতটুকু পরিবর্তন চেয়েছিলাম এটা হয়তো 5 থেকে 10 বছর লাগতে পারে। তবে এর আগে যেভাবে একটা দল স্বৈরাচার হয়ে উঠতে পেরেছিল, এটা আগামীতে কারোরই এই সুযোগটা থাকবে না। জুলাই অবশ্যই সফল। যদি জুলাই সফল না হতো তাহলে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যেত না। একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হওয়ার যে স্বপ্ন ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে যোগ দেবেন এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকার, আমরা আর মামুরা নির্বাচনের বিরোধী পক্ষ জামায়াত এনসিপি সকলেই এমন কাপাকাপি শুরু করে দিয়েছে যে কারোরই মনে হবে সাক্ষাৎকারের ঘোষণাতেই এমন শেখ হাসিনা ফিরে এলে কি হবে এদের। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের মুরদ নিয়ে প্রশ্ন তুলেছেন। মুরদ শব্দটা মর্দানির সঙ্গে সম্পর্কিত। দল হিসাবে বা নেত্রী হিসাবে শেখ হাসিনার ক্ষেত্রে শব্দটি সাজে না। এটি খাটে সালাউদ্দিন সাহেবের নেতা তারেক রহমানের ক্ষেত্রে, যিনি 17 বছর লন্ডনে বসে থাকলেন বিপুল টাকা পয়সা বিত্ত বৈভব নিয়ে, কোনোদিন দেশে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়ার সাহস করলেন না। আর শেখ হাসিনা সেই নেতা যার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠানো যাবে শুধুমাত্র মামলার সংখ্যার কারণে, যার মধ্যে ফাঁসির রায় অর্থাৎ মৃত্যুদণ্ড রয়েছে। শেখ হাসিনার সেই ঘোষণার পরে তারেক রহমানের মুরদের অবস্থা তো বুঝতেই পারছেন। না বুঝে থাকলে আজ সন্ধ্যায় দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার ঘোষণার পরে সরকার কি কি করেছে সে বিষয়ে চলুন আপনাদের বোঝানোর চেষ্টা করা যাক খানিকটা। ঘটনাটা কি?
ঘটনাটা খুব বেশি কিছু নয়। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার একটি আয়োজনে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন, কথা বলবেন, সম্ভবত নিজের স্বদেশ প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে বক্তব্য দেবেন, এটুকুই। কিন্তু ঢাকায় যা ঘটলো তাতে মনে হচ্ছে কোনো প্রেস কনফারেন্স নয়, যেন দিল্লি থেকে রাজনৈতিক ঘূর্ণিঝড়ের 10 নম্বর বিপদ সংকেত এসেছে। বাংলাদেশ সরকার তড়িঘড়ি করে ভারতের অবস্থান জানতে চাইছে, ভারতের হাই কমিশনারকে ডাকা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় হয়ে গেছে, তথ্য মন্ত্রণালয় সতর্ক, গণমাধ্যমকে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। একটিমাত্র বক্তব্যকে ঘিরে এত রাষ্ট্রীয় অস্থিরতা কি কোনো আত্মবিশ্বাসী সরকারের লক্ষণ বলে মনে হয় আপনার? আরো মজার বিষয় হলো, বাংলাদেশ সরকার যখন ভারতকে প্রায় আবদারের সুরে বলছে এই অনুষ্ঠানটা ঠেকান, শেখ হাসিনাকে কথা বলতে দেবেন না, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক কথায় পুরো বলটা সরকারের বাইরে ছুড়ে দিয়েছে। তিনি বললেন এটি একটি বেসরকারি আয়োজন, ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কূটনৈতিক ভাষার আড়ালে এর অর্থ খুব পরিষ্কার। ছাত্রদল আলটিমেটলি তাদের ছাত্র বলতে কিছু নাই, এরা সব হলো অছাত্র, সব সন্ত্রাসী, সব ছিনতাইকারী। হামলার পর আমরা দেখতে পাচ্ছি উল্লাস করতে, যেটা আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে দেখতে পাচ্ছি। তারা হামলা করতো, হামলার পর তারা উল্লাস করতো, মানে তারা মনে করছে তারা ক্ষমতায় আছে, এখন হামলা করো, তাদেরকে বিচার করতে পারবে না। তো ইতিহাস কাউকে ছাড় দেয় না। আমরা দেখতে পেয়েছি এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আজকে কি পরিণত হয়েছিল। এখন পর্যন্ত আপনারা জানেন জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 70 জনের অধিক আমাদের নেতাকর্মী আহত হয়েছে এবং পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা হামলায় আহত হয়েছে। এর পাশাপাশি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে, এখানে অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়েছে এবং ঢাকা আলিয়ার যিনি প্রিন্সিপাল শ্রদ্ধেয় একজন শিক্ষক, তার মাথায় কোপ দিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা মাথা ফাটিয়ে দিয়েছে এবং মাথায় অসংখ্য সেলাই দেওয়া হয়েছে। ঢাকা কলেজে আমাদের ছাত্র শিবিরের অভিসম্পাদক আজকে জুলাইয়ের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ছাত্রদলের সন্ত্রাসীরা গিয়ে সেখানে হামলা করে তার মাথায় এবং তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং আরও অনেক নেতাকর্মীরা সেখানে আহত হয়। এবং গতকালকে আপনারা দেখতে পেয়েছেন বেরোবিতে সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দের উপর তারা হামলা করে। এভাবে বিভিন্ন জায়গায় তারা হামলা অব্যাহত রেখেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলেও ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে তারা হামলা করেছে। এবং এই হামলার পর আমরা দেখতে পাচ্ছি উল্লাস করতে, যেটা আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে দেখতে পাচ্ছি। তারা হামলা করতো, হামলার পর তারা উল্লাস করতো, মানে তারা মনে করছে তারা ক্ষমতায় আছে, এখন হামলা করো, তাদেরকে বিচার করতে পারবে না। তো ইতিহাস কাউকে ছাড় দেয় না। আমরা দেখতে পেয়েছি এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আজকে কি পরিণত হয়েছিল। এখন ছাত্রদল আলটিমেটলি তাদের ছাত্র বলতে কিছু নাই, এরা সব হলো অছাত্র, সব সন্ত্রাসী, সব ছিনতাইকারী, এদের সংগঠন হচ্ছে এটা। এবং দেখেন আজকে যারা এখানে হামলার সাথে জড়িত, শুধু ছাত্রদল না, যুবদলের সন্ত্রাসীদেরকে, নয়নের নেতৃত্বে এই সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে জড়িত আছে। এই হলো অবস্থা। মানে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তার গুন্ডা বাহিনী রাষ্ট্রযন্ত্রকে একসাথে একাকার করে ফেলেছিল, তার প্রতিচ্ছবি আমরা আজকে দেখতে পাইছি। ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ সহ একসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। কিন্তু হামলা করে তারা মনে করেছিল হলগুলো দখল করতে পারবে, ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে পারবে। কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের এই হামলার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং আমরা তাদেরকে হুঁশিয়ার করছি, তারা যদি এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে বিচার আওতায় না নিয়ে আসে এবং এই হামলা, এই সন্ত্রাস অব্যাহত রাখে। আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া কুত্তা শান্তা ফারজানা এবং তার ক্যাডার বাহিনীর হাতে এবার বেধড়ক মার খেয়েছেন জুলাই যোদ্ধা আনম আয়াস। এর আগে এই ঘটনার কিছুদিন আগে জুলাইকে নিয়ে কটাক্ষ এবং জুলাই শহীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করায় শান্তাকে থাপ্পড় দিয়েছিল আয়াস। তবে কিছুদিন যেতে না যেতে ভাড়াটিয়ে গুন্ডাদের দিয়ে আয়াসকে চরমভাবে আহত করল আওয়ামী লীগের নষ্টাই ফারজানা। সবচেয়ে অবাক করা ঘটনা হচ্ছে অন দ্য স্পটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। পরে যখন জুলাই যোদ্ধারা এই খবর জানতে পারে তখন সবাই সেখানে উপস্থিত হলে রণক্ষেত্রে পরিণত হয় ঢামেক এলাকা। পরে বাধ্য হয়ে সেখানে পুলিশ আসে এবং ফারজানা সহ 6 নেতাকে পুলিশি হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। আরও অবাক করা বিষয় হচ্ছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আয়াসকে রক্ষা করতে আসা লোকজনও। পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন মেহেদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডক্টর নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার। মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে করা পুলিশি পাহারায় তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। এর আগে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিতে এসে তারা প্রায় 3 ঘন্টা জরুরি বিভাগে অবস্থান করেন। রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি রব্বানী এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনও আহত 6 নেতাকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক মইনুল ইসলাম খান পুলকে বলেন,
বলেন, শান্তা ফারজানা সহ আরও 5 জন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তবে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়াসের নতুন ধারা বাংলাদেশের একটি সমাবেশ হয়েছিল। এই সময় দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আজকে যে 5ই আগস্ট এই নিউজ নিয়ে যে অসংখ্য ঘটনা এবং আজকে নিয়ে অনেক পরিকল্পনা বা আজকে রাজপথের মধ্যে যে ছাত্রদল ছাত্র শিবিরের অসংখ্য ঘটনা এইগুলো নিয়ে কথা হয়েছে। কাজ এই বিষয়গুলো দেখে এবং ছাত্রদল ছাত্র শিবির নিয়ে এবং 5 আগস্ট নিয়ে আপনার মন্তব্য কি এবং শেখ হাসিনা যে ভাষণ দিবেন এই বিষয় নিয়েও আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।